অস্থি ও এর গঠন, তরুণাস্থি ও এর গঠন, অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য, অস্থি সন্ধির প্রকারভেদ আর সাইনোভিয়াল অস্থি সন্ধির গঠন। তো আশা করি আমাদের সবারই এই ধারণাগুলো পরিষ্কার হবে আজকের ক্লাসের পর। তাহলে আমরা চলো মূল আলোচনায় যাই। অস্থি হচ্ছে রূপান্তরিত যোজক কলা। এটা আমাদের শরীরের সবচেয়ে শক্ত যোজক কলা। আমরা একটু ছবির মাধ্যমে দেখে আসি কোনগুলোকে আমরা আসলে অস্থি বলতেছি। এই যে এখানে রয়েছে আমাদের কঙ্কাল তন্ত্র। এই কঙ্কাল তন্ত্রের পুরোটাই হচ্ছে অস্থি দ্বারা নির্মিত। আমরা যদি খুবই নির্দিষ্ট করে বলি, এই যে আমাদের মাথার যে কঙ্কালটা গঠিত, এটাকে বলি আমরা করটি। এটা পুরোটাই অস্থি দ্বারা নির্মিত। একইভাবে তোমরা যদি একটু এভাবে দেখো, আমাদের ঊর্ধ্ববাহুর অস্থি, নিম্ন বাহুর অস্থি, হাতে রয়েছে অস্থি, আমাদের বক্ষ পিঞ্জর, আমাদের বুকের যে হাড়গুলো রয়েছে তাদের পরশুকা বলা হয়, এর দ্বারা একটা খাঁচার মতো কাঠামো গঠিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যেটা হৃৎপিণ্ড ফুসফুসের মতন গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে নিরাপত্তা সুরক্ষা প্রদান করে। এগুলো অস্থি দ্বারা নির্মিত। একইভাবে এটা হচ্ছে আমাদের পায়ের আমাদের উরুর জায়গাটা, এই যে অস্থিটা গঠিত, এটা মানবদেহের সবচেয়ে বড় অস্থি এবং এটার নাম হচ্ছে ফিমার। এরপরে হচ্ছে টিবিয়া, ফিবুলা আমাদের নিম্ন অংশ পায়ের, এবং আমাদের পায়ের পাতা। এই নিয়ে আমাদের পূর্ণাঙ্গ কঙ্কাল তন্ত্রটা গঠিত। এবং এর দ্বারা আমরা জানতে পারলাম অস্থি বলতে আমরা আসলে কাদের নিয়ে আলোচনা করতেছি। অস্থির যখন আমরা পরিচিত হয়ে গেলাম, এবার আমরা অস্থি সম্বন্ধে আরো বিজ্ঞান ভিত্তিক আলোচনার দিকে যাই। অস্থিটা আসলে কিভাবে গঠিত? অস্থির মাতৃকা এবং অস্থির কোষ দ্বারা গঠিত। অস্থির মাতৃকা শক্ত ও ভঙ্গুর, এটা তো আমরা ইতোমধ্যে আলোচনা দ্বারা বুঝতে পারছি। অস্থি আমাদের দেহের সবচেয়ে শক্ত যোজক কলা। এ বাদে অস্থির আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে, যেটা হচ্ছে অস্থি কোষ বা অস্টিওব্লাস্ট। এইটা মাতৃকার উপরে এমন ভাবে ছড়ানো থাকে যেন মাকড়সার জাল মনে হয়। এই অস্টিওব্লাস্ট এবং মাতৃকার সমন্বয়ে আমাদের অস্থিটা প্রকৃতপক্ষে গঠিত। আচ্ছা, এবার আমরা আরেকটু গভীর আলোচনায় যাই। সেটা হচ্ছে অস্থির যে রাসায়নিক গঠন, সেটা আমরা কিভাবে গঠিত, মাতৃকার গঠনটা আরেকটু বিস্তারিত জানি। অস্থি মূলত রাসায়নিকভাবে দুটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে জৈব অংশ, আরেকটা হচ্ছে অজৈব অংশ। তাহলে আমরা দেখে নেই কোনটা কতটুকু ভূমিকা পালন করতেছে অস্থি গঠনের ক্ষেত্রে। এক্ষেত্রে 40% ভূমিকা পালন করতেছে জৈব অংশ, আর আমাদের 60% ভূমিকা পালন করছে অজৈব অংশ। তাহলে আমরা বলতে পারি আমাদের জীবিত একটা জৈবিক দেহে 60% অস্থি কঙ্কালতন্ত্র কিন্তু অজৈব অংশের ভূমিকা। তাহলে এই অজৈব অংশগুলোর মধ্যে কি কি আছে বন্ধুরা, আমরা এটাও জেনে নেই। এই অজৈব অংশের মূল যে উপাদানগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এবং এগুলো দ্বারা গঠিত বিভিন্ন ধরনের যৌগ, যেগুলো আমাদের অস্থির কাঠামো দানে মূল ভূমিকা পালন করছে। এবাদেও 40-50% আমাদের জল বা পানি অস্থি গঠনে ভূমিকা পালন করে। তাহলে অস্থি সম্বন্ধে আমাদের বিস্তারিত আলোচনায় আমরা জানতে পারলাম অস্থির মাতৃকা, অস্থির কোষ এবং অস্থির রাসায়নিক গঠন, জৈব অজৈব অংশ নিয়ে। এবার আমরা আলোচনা করব তরুণাস্থি নিয়ে। তরুণাস্থির আলোচনায় আমরা তরুণাস্থি নিয়ে একটু পরিচিত হই। তোমরা হয়তো অনেকেই মুরগির মাংসর যখন রানটা খাও, দেখবা মুরগির পায়ের যে হাড্ডির উপরে একটা ক্যাপের মতো বা ক্যাপ আমাদের ঢাকনির মতো সাদা একটা কুড়মুড়ে হাড্ডি থাকে। অনেকে অনেক মজা করে খাও। এটাই হচ্ছে কিন্তু আমাদের সেই তরুণাস্থি। তাহলে আমরা একটু বিজ্ঞান ভিত্তিক আলোচনায় আসি। তরুণাস্থি আসলে আমাদের যোজক কলারই একটা ভিন্ন রূপ। তরুণাস্থির যে কোষগুলো রয়েছে, এই কোষগুলো খুব ঘনভাবে সন্নিবেশিত থাকে। আর তরুণাস্থিরও কিন্তু একটা মাতৃকা রয়েছে, আর তরুণাস্থির মাতৃকাকে বলা হয় কন্ড্রিন। আর তরুণাস্থির ঠিক অস্থির মতোই কিছু কোষ নিয়েও গঠিত। এই কোষগুলোকে বলা হয়, তরুণাস্থির কোষগুলোকে বলা হয় কন্ড্রোসাইট। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে আমাদের তরুণাস্থির গঠনগত আলোচনার বিস্তারিত। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত আলাদা আলাদাভাবে অস্থি এবং তরুণাস্থির গঠনগত বৈশিষ্ট্য এবং তাদের কার্যাবলীর বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম।
এবার আমরা একটার সাথে আরেকটা তুলনা করে মজার করে আলোচনা করার চেষ্টা করি যাতে এটা আমাদের মনে থাকে। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা কিন্তু তোমাদের সামনের পরীক্ষাগুলোর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। সৃজনশীল প্রশ্নে গ এবং ঘ নম্বরে উচ্চতর দক্ষতায় এটা অহরহই এসে থাকে। তো আমরা আলোচনায় যাই যে অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য। তোমরা চেষ্টা করবা যে 3টা কলামের মাধ্যমে আলোচনা করার। একটা থাকবে বিষয়, আরেকটা হচ্ছে অস্থি, আরেকটা হচ্ছে তরুণাস্থি, তাহলে ছকটা আরো বেশি গ্রহণযোগ্য হয়। বিষয়ের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে প্রকৃতি। আচ্ছা, আমরা তো এতক্ষণ আলোচনা করলাম অস্থি এবং তরুণাস্থি নিয়ে। এ দ্বারা আমাদের একটা ভিত্তিগত ধারণা তো অবশ্যই চলে এসেছে যে অস্থি হচ্ছে শক্ত দৃঢ় আর তরুণাস্থি হচ্ছে নমনীয় এবং স্থিতিস্থাপক। তাই সেটাই আমাদের প্রথম পয়েন্ট যে অস্থি হচ্ছে দৃঢ়, তরুণাস্থি হচ্ছে নমনীয়। এরপরে আমরা আরেকটু বিজ্ঞান ভিত্তিক পয়েন্টের দিকে যাই, হ্যাঁ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অস্থি কোষের নাম। কোষের নামের ক্ষেত্রে অস্থি কোষের নাম হচ্ছে অস্টিওব্লাস্ট, আর একটা তরুণাস্থি কোষের নাম হচ্ছে কন্ড্রোব্লাস্ট। এটা কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করো যে অস্থি কোষের নাম হচ্ছে অস্টিওব্লাস্ট আর তরুণাস্থি কোষের নাম হচ্ছে কন্ড্রোব্লাস্ট। মাতৃকায় কোষের অবস্থান এটাও গুরুত্বপূর্ণ। অস্থির যে কাঠামো দান এবং তরুণাস্থির যে কাঠামো, সেটার পরিপূর্ণ কাঠামো লাভের জন্য তাদের মাতৃকায় কোষের বিন্যাসটাও আমাদের জানা দরকার। সেটা হচ্ছে মাতৃকায় কোষের বিন্যাস হচ্ছে অস্থির ক্ষেত্রে বিক্ষিপ্ত আর তরুণাস্থির ক্ষেত্রে ঘনভাবে সজ্জিত। এরপর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে মজ্জা। অস্থির ভিতরে কিন্তু মজ্জা থাকে, তরুণাস্থির ভিতরে কিন্তু আমরা মজ্জা পাই না। আমরা ইতিমধ্যে 4টা পয়েন্ট আলোচনা করে ফেলেছি। আরেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কাজ। এটা হলো আমাদের 5টা পয়েন্ট কমপ্লিট হবে এবং ছকটা সুন্দর হবে। কাজ আমরা খুবই দেওয়ার চেষ্টা করব। যে কাজ আমরা জানি অস্থির কাজ হচ্ছে চলনে সহায়তা করা, ভার বহনে সহায়তা করা এবং আরবিসি তৈরিতে সহায়তা করা, যেটার কারণে আমাদের রক্ত কণিকাগুলো তৈরি হয় এবং আমাদের দেহ অক্সিজেন সরবরাহ করতে পারে। তাই আরবিসি তৈরি আমাদের অস্থির খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। অন্যদিকে তরুণাস্থির কাজ হচ্ছে অস্থির ঘর্ষণ প্রতিরোধ। তোমরা এতক্ষণ ধরে আলোচনায় আমরা জানতে পারলাম তরুণাস্থি কিন্তু আসলে অস্থির প্রান্তে থাকে, যাতে একটা অস্থি আরেকটা অস্থির সাথে যখন বন্ধন গঠন করে বা সন্ধিতে যায় তখন যেন একে অপরের সাথে ঘর্ষণের ফলে তাদের ক্ষয় না হয়ে যায়, সেজন্য একটা পিচ্ছিল তল আমাদের দেয়া হচ্ছে তরুণাস্থি। তাই তাদের কাজ হচ্ছে অস্থির ঘর্ষণ প্রতিরোধ করা। এবার আমরা শেষ পয়েন্ট দেব, সেটা হচ্ছে উদাহরণ। উদাহরণ হচ্ছে অস্থির উদাহরণ আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম যে আমাদের করটিকার অস্থি, বক্ষপিঞ্জরের অস্থি, হাতের অস্থি, পায়ের অস্থি, পিঠের অস্থি, মেরুদণ্ডের অস্থি, আর আমাদের তরুণাস্থি হচ্ছে কানের তরুণাস্থি, আমাদের কণ্ঠনালীর তরুণাস্থি। এগুলো হচ্ছে আমাদের তরুণাস্থির উদাহরণ। তাহলে বন্ধুরা এই ছকটা কিন্তু আমরা আত্মস্থ করার চেষ্টা করব। এই ছকটা দ্বারা আমরা একই সাথে অস্থি এবং তরুণাস্থির তুলনামূলক আলোচনার মাধ্যমে তাদেরকে দখলে নিয়ে আসতে পারবো। তাই আমরা চেষ্টা করবো যেন এটা আমরা মনে রাখতে পারি। আমাদের আজকের অস্থি ও তরুণাস্থির আলোচনার পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে অস্থির সন্ধি। আমরা জেনে আসি অস্থি সন্ধি সম্বন্ধে বিস্তারিত। প্রথমে জেনে নেই অস্থির সন্ধি কাকে বলে। অস্থি সন্ধি হচ্ছে 2 বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থি সন্ধি বলে। তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ এখানে একটা অস্থির প্রান্ত, এখানে আরেকটা অস্থির প্রান্ত, উভয় যেখানে মিলিত হয়েছে এই জায়গাটাকে আমরা বলবো অস্থি সন্ধি। এবং এই জায়গাটায় আমাদের একটা অস্থি আরেকটা অস্থির সাথে মিলিত হওয়ার ফলে আমরা এখানে মুভমেন্ট করতে পারবো। এই জায়গাটার কার্যকারিতার ফলে 2টা অস্থি এবং সাথে সংযুক্ত মাংসপেশিগুলো তাদের কাজ করে যেতে পারবে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। অস্থি সন্ধির আমরা প্রকারভেদ আলোচনা করি। অস্থি সন্ধির প্রকারভেদ মূলত 3 ধরনের। একটা হচ্ছে নিশ্চল অস্থি সন্ধি বা ফিক্সড জয়েন্ট, একটা হচ্ছে ঈষৎ সচল অস্থি সন্ধি বা স্লাইটলি মুভেবল জয়েন্ট, একটা হচ্ছে পূর্ণ সচল বা মুভেবল জয়েন্ট। এই নিশ্চল, ঈষৎ সচল এবং পূর্ণ সচল প্রত্যেকটারই উদাহরণ কিন্তু আমাদের শরীরে আমরা পাই। আমরা একটু দেখে আসি কোথায়। এটা হচ্ছে আমাদের করটি। এই করটির যে মাথার খুলিটা যে অস্থিগুলো গঠন করেছে সেই অস্থিগুলোকে বলে করটিকার অস্থি। এই অস্থিগুলো কিন্তু আমরা নড়াতে পারি না, তার মানে এগুলো কি, এগুলো হচ্ছে ফিক্সড বা নিশ্চল।
তাহলে এই করটিকায় কিন্তু 8টা অস্থি রয়েছে। এই 8টা অস্থির একটার সাথে আরেকটার যে সন্ধি, সেই সন্ধিগুলো হচ্ছে নিশ্চল। তাহলে আমরা বলতে পারি নিশ্চল অস্থি সন্ধির উদাহরণ হচ্ছে করটিকা অস্থি সন্ধি। এরপরে আমরা পরের উদাহরণটা যাই, সেটা হচ্ছে ঈষৎ সচল অস্থি সন্ধি। এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডের ছবি। এটা কিন্তু আমাদের মুভেবল বা আমরা এটা নড়াতে পারি, তবে যেদিকে ইচ্ছা বা যতটুকু ইচ্ছা ততটুকু নয়, এটার নড়ানোর কিছু সীমা রয়েছে, এই সীমার বাইরে আমরা যেতে পারি না, সেজন্য এটা হচ্ছে ঈষৎ সচল বা স্লাইটলি মুভেবল। তাহলে মেরুদণ্ডের মধ্যে যে কশেরুকাগুলো রয়েছে, কশেরুকাগুলোর মধ্যে যে অস্থির সন্ধি বিদ্যমান, সেটাকে বলবো আমরা ঈষৎ সচল অস্থি সন্ধি। এরপরে আসো 3 নম্বর যে উদাহরণটা আমাদের প্রকারভেদটা রয়েছে, সেটা হচ্ছে পূর্ণ সচল অস্থি সন্ধি, যার উদাহরণ হচ্ছে বল ও কোটর সন্ধি এবং কবজা সন্ধি। এবার আমরা একটা বিশেষ ধরনের অস্থি সন্ধি নিয়ে আলোচনা করব। এই অস্থি সন্ধিটার নাম হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি। মজার বিষয় হলো, সাইনোভিয়াল অস্থি সন্ধি আমাদের দেহের সবচেয়ে বেশি পরিমাণে থাকা অস্থি সন্ধিগুলোর একটা। আমরা প্রথমেই তার সংজ্ঞাটা জেনে আসি। সাইনোভিয়াল অস্থি সন্ধি হচ্ছে যে অস্থি সন্ধি ক্যাপসুল বা অস্থি সন্ধি আবরণী এবং সাইনোভিয়াল রস নামের এক ধরনের তৈলাক্ত পদার্থ সহ অস্থি সন্ধি গহ্বর নিয়ে গঠিত, তাদেরকে আমরা বলবো সাইনোভিয়াল অস্থি সন্ধি। সাইনোভিয়াল অস্থি সন্ধির এই সংজ্ঞাটার পরে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি আমাদের হাঁটুর জয়েন্ট বা হাঁটুর যে অস্থি সন্ধি আমাদের ফিমার এবং টিবিয়ার সাথে, সেটা একটা সাইনোভিয়াল সন্ধি। এ বাদে আমাদের কবজি, কনুই সবই হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধির উদাহরণ। সাইনোভিয়াল অস্থি সন্ধি সম্পর্কে যখন আমরা সংজ্ঞা জানলাম, এবার আমরা এর গাঠনিক বৈশিষ্ট্য এবং কি কি নিয়ে কিভাবে গঠিত হয় সেটা একটা ছবির মাধ্যমে আমরা বিস্তারিত জানবো। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি এটা পরামর্শ হিসেবে বলবো, এই ছবিটা তোমরা নিজে খাতায় আঁকার চেষ্টা করো এবং সেটা আত্মস্থ করার চেষ্টা করো, কারণ তোমাদের পরীক্ষায় একাধিকবার এটা এসেছে এবং সামনেও আসবে বলে আমি মনে করি। তো এজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমরা একটু বুঝে নিজে আত্মস্থ করার চেষ্টা করবো। আসো আমরা ছবিতে যাই। এটা হচ্ছে একটা সাইনোভিয়াল অস্থি সন্ধি। এটা কয়েকটা অংশ নিয়ে গঠিত। গাঢ়ভাবে আমরা এটা দেখতেই পাচ্ছি যে এটা একটা অস্থি আর এটা আরেকটা অস্থি। এই দুইটা অস্থি নিয়ে আমাদের এই সন্ধিটা তৈরি। এই অস্থিটার ভিতরে যে অংশটা রয়েছে, ভিতরে যে অংশটা, এই অংশটাকে আমরা বলি স্পঞ্জি অস্থি। এরপরে দেখো তোমরা এই ফোটা ফোটা অংশটার বাইরে কিছু একেবারে সাদা এবং নিরেট একটা অংশ রয়েছে, এই জায়গাটা হচ্ছে দৃঢ় অস্থি। ঠিক আছে, এটা একদম সলিড, শক্ত যে বাইরের জায়গাটা আমরা দেখতে পাই। এরপর একটা সুন্দর যে লেয়ারটা, একদম বাইরের বর্ডারটা অস্থির, এই বাইরের বর্ডারটা হচ্ছে পেরিঅস্টিয়াম। এই কথাটার মানে আমরা একটু বুঝে নিই। পেরি কথাটার মানে হচ্ছে আবরণ বা যেটা চারিদিক থেকে ঘিরে থাকে, আর অস্টিয়াম এই কথাটার মানে হচ্ছে অস্থি। তার মানে অস্থির আবরণ হচ্ছে পেরিঅস্টিয়াম, এটা হচ্ছে অস্থির আবরণ, তাই এটার নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। আচ্ছা, এবার আমরা জয়েন্টের দিকে আসি, একটু নিচে। জয়েন্টের এই যে আমাদের লেয়ারটা আর একটু মোটা হয়ে গেছে, এই মোটা অংশের উপরের দিকের অংশটার নাম হচ্ছে তন্তুময় ঝিল্লি। এটা ফাইব্রাস একটা লেয়ার এবং এই জায়গাটা পর্দার মতো এবং তন্তুময়, আমাদের এই অস্থি সন্ধির একটা গুরুত্বপূর্ণ অংশ। এরপরে যে আমাদের অস্থির মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই পুরোটা জুড়েই এই ঝিল্লিটা থাকে। এই ঝিল্লিটার নাম হচ্ছে সাইনোভিয়াল ঝিল্লি। তাহলে এটা ছিল কি তন্তুময় ঝিল্লি, আর পরের আমাদের দুই অস্থির মাঝখানের ফাঁকা জায়গাটার যে ঝিল্লি কভার করা, সেটার নাম হচ্ছে সাইনোভিয়াল ঝিল্লি। এই দুটোকে আমরা একই সাথে বলতে পারি আর্টিকুলার ঝিল্লি। ঠিক আছে, আমরা যখন একটা অস্থিকে আরেকটা অস্থির সাথে জয়েন্ট দিব, জোড়া দিব, তখন তো সুতা দিয়ে সেলাই করতে হবে বা কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। এই যে বেঁধে দিলাম, একটা বাইরে থেকে একটা ভিতর থেকে, এই দুটো মিলেই হলো আর্টিকুলার ঝিল্লি। আর্টিকুলেশন মানে হচ্ছে একটার সাথে আরেকটা যুক্ত হওয়া। ঠিক আছে, আচ্ছা, এবারে এই যে দুটো অস্থির মাঝখানে যে গহ্বরটা, ফাঁকা জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই ফাঁকা জায়গাটাকে আমরা বলবো সাইনোভিয়াল গহ্বর। আর আমাদের প্রত্যেকটা অস্থির মাথায়, জয়েন্টের জায়গায় আমরা বলছিলাম যে কিছু তরুণাস্থি থাকে। কেন তরুণাস্থি থাকে শিক্ষার্থী বন্ধুরা বলো দেখি? তরুণাস্থি থাকে হচ্ছে যাতে আমাদের এই অস্থিগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে ক্ষয় না হয়ে যায়, সেজন্য এখানেও আমাদের কিছু তরুণাস্থি রয়েছে। এবং সর্বশেষে জয়েন্টটা পার করে ঝিল্লিটা যখন অস্থির নিচের অংশে আসলো, তখন এই যে জয়েন্টটাকে স্থিতিশীলতা দেওয়ার যে ব্যাপারটা, সেটার যে ভূমিকা পালন করে, সেটাকে বলি আমরা লিগামেন্ট। লিগামেন্ট কথাটার মানে হচ্ছে অস্থি বন্ধনী।
একটা জয়েন্টে দুটো অস্থি বা একাধিক অস্থি থাকে, যে দুটো অস্থিকে একটার সাথে আরেকটা যে বেঁধে রাখে তাকে বলা হচ্ছে লিগামেন্ট। আর এই সাথে আরেকটা জিনিস মনে রাখার চেষ্টা করো, সেটা হচ্ছে মাসল, একটা পেশি যখন শক্ত রশির মতো হয়ে একটা অস্থিতে যায় নিবদ্ধ হয় তখন এটাকে আমরা বলি টেন্ডন। তাহলে টেন্ডন হচ্ছে মাসেলের শেষ প্রান্ত বা পেশির শেষ প্রান্ত, আর লিগামেন্ট হচ্ছে আমাদের অস্থি বন্ধনী। একটা দুটো অস্থির যখন সন্ধি হয় সেই জায়গায় লিগামেন্ট তাদেরকে স্থিতিশীলতা দান করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি কি জিনিস আলোচনা করলাম আরেকবার ভেবে দেখি। প্রথমে আমরা আলোচনা করলাম অস্থি কাকে বলে, অস্থি কি কি নিয়ে গঠিত, অস্থির জৈব অংশ, অজৈব অংশ, অস্থির মাতৃকা, অস্থির কোষ বা অস্টিওসাইট এবং অস্টিওব্লাস্ট। এরপর আমরা আলোচনা করলাম তরুণাস্থি নিয়ে। তরুণাস্থি কি দিয়ে গঠিত, তরুণাস্থি মাতৃকা যেটাকে আমরা বললাম কন্ড্রিন, এবং তরুণাস্থির যে কোষগুলো সুন্দর ঘনভাবে সজ্জিত থাকে যেটাকে আমরা বললাম কন্ড্রোব্লাস্ট। এরপর খুব মজার একটা কাজ করেছি আমরা, সেটা কি করেছি, আমরা অস্থি এবং তরুণাস্থিকে তুলনামূলক আলোচনার মাধ্যমে দখল নেওয়ার চেষ্টা করছি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাস্ক আমাদের আজকের লেসনের। তো আমরা এটা মনে রাখার চেষ্টা করব, অস্থি এবং তরুণাস্থির মধ্যে তুলনামূলক আলোচনা। এরপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে অস্থি সন্ধি নিয়ে আলোচনা করলাম। অস্থি সন্ধির বিভিন্ন প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করলাম। অস্থি সন্ধি মূলত চলনের উপর ভিত্তি করে তিন প্রকার: নিশ্চল, ঈষৎ সচল এবং পূর্ণ সচল। এরপর বল ও কঠোর সন্ধি নিয়ে আলোচনা করলাম। বল ও কঠোর সন্ধি হচ্ছে আমাদের কাঁধের যে অস্থি সন্ধিটা, আমরা সব দিকে মুভ করতে পারবো। এরপর কবজা সন্ধি নিয়ে আলোচনা করলাম। কবজা সন্ধি হচ্ছে আমাদের কনুই এবং কবজির অস্থি, যেটাকে আমরা শুধুমাত্র দুই দিকে মুভ করতে পারবো, সব দিকে নয়। এরপরে আমরা আলোচনা করলাম একটা বিশেষ ধরনের অস্থি সন্ধি নিয়ে, সেটা কি সাইনোভিয়াল অস্থি সন্ধি। সাইনোভিয়াল অস্থি সন্ধি কাকে বলে সেটা নিয়ে আলোচনা করলাম। সাইনোভিয়াল অস্থি সন্ধি গঠিত হয় কিভাবে আমরা সেটা নিয়ে আলোচনা করলাম। এর বিভিন্ন অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং ছবিটা আত্মস্থ করার চেষ্টা করলাম। আজকের আলোচনার মাধ্যমে আমরা যা শিখলাম তা থেকে তোমাদের জন্য বাড়ির কাজ রইল। এক নম্বর হচ্ছে অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য, এবং দ্বিতীয়টা হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধির গঠন। তোমাদের এই বাড়ির কাজ দুটো স্কুল খোলার পর তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে, যার প্রাপ্ত নম্বর তোমাদের ধারাবাহিক মূল্যায়নের সাথে যুক্ত হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকো, এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা যদি এই ক্লাসটি পুনরায় দেখতে চাও তবে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তোমাদের সবাইকে ধন্যবাদ।